হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা অ্যাসিড, ক্ষার, লবণ পড়ছিলাম। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় অ্যাসিড, ক্ষার, লবণ চ্যাপ্টারের মধ্যে আমাদের তিনটে অ্যাসিড HCl, HNO3 নাইট্রিক অ্যাসিড এবং H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই তিনটে অ্যাসিড সম্বন্ধে আমরা আমাদের সিলেবাসে যেটুকু আছে সেগুলো একটু পড়ব। প্রথমেই হচ্ছে এই HCl বা হাইড্রোক্লোরিক যে অ্যাসিড, এই অ্যাসিডটির একটি নাম আছে, একে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিড কারণ এই HCl প্রথম তৈরি করা হয়েছিল NaCl থেকে, সোডিয়াম ক্লোরাইড, যেটা সমুদ্রের জলে পাওয়া যায়। সেই সমুদ্রের জলের লবণ থেকে HCl প্রথম প্রস্তুত করা হয়েছিল বলে HCl কে সামুদ্রিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড বলে। ঠিক আছে, তারপর হচ্ছে এই HCl এর ব্যবহার। HCl আমাদের পরীক্ষাগারে বিকারক হিসাবে ব্যবহার করা হয়। তারপর আমাদের গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটাকে বলা হয় অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া, যাতে HCl এবং HNO3 3:1 অনুপাতে থাকে। এই অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ সোনা, রূপো, প্লাটিনাম ইত্যাদি গলাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড এর নাম হচ্ছে অ্যাকোয়াফর্টিস। সো অ্যাকোয়াফর্টিস কাকে বলে? নাইট্রিক অ্যাসিড বা HNO3 কে অ্যাকোয়াফর্টিস, বা এর আরেকটা নাম আছে তেজি জল। কি বললাম? তেজি জল হলো। এই নাইট্রিক অ্যাসিডের ব্যবহার কি? এই নাইট্রিক অ্যাসিড থেকে TNT, ট্রাইনাইট্রোটলুয়েন তৈরি করা হয়, যেটাকে বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয়। এই নাইট্রিক অ্যাসিড দিয়ে আমাদের কৃত্রিম নাইলন তৈরি করা যায়। নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করে আমাদের বিভিন্ন পরীক্ষাগারে ব্যবহার করা হয়। তারপরে অ্যাকোয়ারিজিয়া তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড বা H2SO4 কে বলা হয় রসায়নের রাজা বা অয়েল অফ ভিট্রিয়ল। এই সালফিউরিক অ্যাসিড বিভিন্ন কাজে ব্যবহার করে। পরীক্ষাগারে বিকারক হিসেবে ব্যবহার করা হয়, রাসায়নিক সার তৈরিতে ব্যবহার করা হয়। তারপর এই সালফিউরিক অ্যাসিড সাহায্যে আমাদের ব্যবহার করে স্টার্চ থেকে গ্লুকোজ তৈরি করা হয় ইত্যাদি। সো এই তিনটে অ্যাসিডের যে নাম এবং ওদের ব্যবহারগুলো একটু করে রাখবে। এরপর হচ্ছে এই যে তিনটে অ্যাসিড, তিনটে বোতলে এই তিনটে অ্যাসিড রাখা আছে, আমরা কিভাবে শনাক্ত করব? HCl কে শনাক্ত করার জন্য আমাদের সহজ দুটো উপায় আছে। অ্যামোনিয়া সংস্পর্শে যখনই HCl আসে NH4Cl উৎপন্ন হয়, যেটা সাদা ধোঁয়ার আকারে নির্গত হয়। তাহলে অ্যামোনিয়ার সংস্পর্শে কোনো একটি পদার্থ এসে যদি সাদা ধোঁয়া উৎপন্ন করে, তাহলে বুঝবো সেটি কি? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়াটার একটা বিশেষত্ব হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, HCl গ্যাস, বাট উৎপন্ন অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু কঠিন। তাই দুটো গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, তার উদাহরণ হচ্ছে এটা। 2 নম্বর, এই HCl এর যে শনাক্তকরণ, সেটা কি না, সিলভার নাইট্রেট AgNO3 এর মধ্যে যদি HCl চালনা করা, এটা বর্ণহীন, চালনা করলে AgCl প্লাস HNO3 উৎপন্ন হবে, এটা সাদা
থকথকে দইয়ের মতো অধক্ষেপ উৎপন্ন করে। তাহলে স্বচ্ছ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ যদি সাদা হয়ে যায় একটা পদার্থের সংস্পর্শে, তাহলে সেই পদার্থটা কি? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হলো HCl এর শনাক্তকরণ। এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণের জন্য এখানেও দুটো পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে কপার কুচি, মানে কপারের ছোট ছোট টুকরো দিয়ে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশিয়ে হিট করি, তাহলে কি হয়? CuNO3 এর হোল 2 প্লাস NO2 প্লাস জল উৎপন্ন হয়। এইটা হচ্ছে বাদামি বর্ণের গ্যাস হিসাবে নির্গত হয়। আর কিউপ্রিক নাইট্রেট হচ্ছে সবুজ বর্ণের, যেটা টেস্ট টিউবের নিচে পড়ে থাকবে, সেটা সবুজ বর্ণের হয়ে যায়। এইভাবে নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করা হয়। এরপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে শনাক্তকরণ করার জন্য বেরিয়াম ক্লোরাইডের স্বচ্ছ দ্রবণ নেওয়া হয়। এর মধ্যে যদি আমরা H2SO4 চালনা করি, তাহলে BaSO4 প্লাস HCl, এটা হচ্ছে সাদা অধক্ষেপ উৎপন্ন করে। এই হচ্ছে তিনটে অ্যাসিডের শনাক্তকরণ। এখন এই যে তিনটে অ্যাসিড আমরা পড়লাম, তার মধ্যে আমরা জানি যে H2SO4 যেটা সালফিউরিক অ্যাসিড, যেটা গাঢ়, সেই গাঢ় সালফিউরিক অ্যাসিড আমাদের শরীরের কোথাও লাগলে সঙ্গে সঙ্গে পুড়ে যায়। তার মানে কি? গাঢ় H2SO4 হচ্ছে একটা তীব্র অ্যাসিড। আবার আমরা তেঁতুল, লেবু ইত্যাদি জিনিস খাই, তাতেও অ্যাসিড থাকে, সেই অ্যাসিডে আমাদের কিছু হয় না, তাহলে সেই অ্যাসিডগুলো কি? মৃদু। এখন কোন একটা অ্যাসিড তীব্র না মৃদু, সেটা কি করে বোঝা যাবে? এখন কোন একটা অ্যাসিডের তীব্রতা সেটা নির্ভর করে ওই অ্যাসিডের মধ্যে কতটা H+ আয়ন উৎপন্ন হয়েছে, সেই H+ আয়নের গাঢ়ত্বের উপর। এখন H+ আয়নের গাঢ়ত্বকে থার্ড ব্র্যাকেট H+ দিয়ে চিহ্নিত করা হয়। এখন আপাত দৃষ্টিতে কোন একটা অ্যাসিডের দ্রবণ দেখে ওতে H+ আয়নের গাঢ়ত্ব কতটা আছে সেটা বোঝা যায় না, অর্থাৎ সেটা মৃদু অ্যাসিড না তীব্র অ্যাসিড আমরা বলতে পারবো না। কিন্তু সেটা আমাদের জানা দরকার, কোনটা তীব্র বা কোনটা মৃদু। সেই জন্য কোনটা তীব্র অ্যাসিড বা কোনটা মৃদু অ্যাসিড সেটা বোঝার জন্য সোরেন সেন বলে একজন বিজ্ঞানী 1909 সালে এই কোন একটা অ্যাসিডের H+ আয়নের গাঢ়ত্বকে একটা রাশির সাহায্যে প্রকাশ করেন, যেটাকে বলা হয় pH। পিটা ছোট হাতের আর এইচটা ক্যাপিটাল মাথায়। এখন এই পিটা কি না? পিটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, POTENZ, পোটেন্স। এর অর্থ হচ্ছে ক্ষমতা, মানে তীব্রতা। সেই পোটেন্স পি আর H+ আয়নের যে গাঢ়ত্ব, সেটাকে H দ্বারা চিহ্নিত করা হয়। এই pH রাশি বা এটাকে বলা হয় pH স্কেল। এখন এই pH এর মান কি করে বার করা হয় না? pH সমান হচ্ছে log of কনসেন্ট্রেশন, মানে H+ আয়নের গাঢ়ত্ব, অর্থাৎ pH হলো H+ আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকেই বলা হয় pH। হলো? এখন এই যে H+ আয়ন কোন একটা অ্যাসিড থেকে যেটা উৎপন্ন হয়, সেটা জলের মধ্যে H3O+, যেটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন হিসাবে থাকে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে
যে জলের মধ্যে H+ আয়ন কি হিসাবে থাকে, সো H3O+ আয়ন হিসাবে থাকে, যেটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। হলো, তাহলে কোনো একটা অ্যাসিডের তীব্রতা আমরা পিএইচ স্কেলের সাহায্যে প্রকাশ করব, যে পিএইচ এর মান হচ্ছে -log(H+) এবং এই সোরেনসেন এই পিএইচ যে পিএইচ স্কেলের মান ক্যালকুলেট করেছিলেন, যেটা 0 থেকে 14 পর্যন্ত এর ভ্যালুটা। এখন দেখা গেছে যে আমাদের বিশুদ্ধ যে জল, সেই বিশুদ্ধ জলের 25°C উষ্ণতায় H+ আয়নের গাঢ়ত্ব 10⁻⁻7। তাহলে এটা যদি আমরা এখানে বসাই, তাহলে pH সমান -log(H+ এর কনসেন্ট্রেশন বলে দিয়েছে, তাহলে -10⁻7 এখানে বসালাম। এটা যখন এদিকে চলে আসছে -7 আছে, +7 হয়ে গেল। আর log10 এর মান হচ্ছে 1, সো pH সমান কত হলো 7। আর বিশুদ্ধ জল হচ্ছে অ্যাসিডও নয়, ক্ষারও নয়, এটা প্রশম মিডিয়াম বা মাধ্যম, সেই জন্য pH 7টাকে বলা হয় প্রশম। হলো, আর এই 7 থেকে যত pH কমবে এই রেঞ্জটা হচ্ছে অ্যাসিড, আর 7 থেকে যত বেশি হবে সেটা হচ্ছে ক্ষার। হলো, তাহলে এই pH স্কেলের সাহায্যে আমরা তাহলে কোনটা তীব্র অ্যাসিড কোনটা তীব্র ক্ষার, সাপোজ ধরো দুটো অ্যাসিড আছে A আর B, এর pH বললো 2.5 আর এর pH হয়তো 5.5, তাহলে আমরা কি বলতে পারবো, এটা তীব্র, এই অ্যাসিডটা হচ্ছে কি মৃদু, কারণ যত pH কম হবে তার মানে তত অ্যাসিড ধর্ম বেশি, তাহলে তীব্রতা বেশি, আর pH যত বেশি হবে তত ক্ষার ধর্ম বেশি হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের pH এর মানের সাহায্যে আমরা যে কোনো তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের সম্বন্ধে জানতে পারবো এই pH এর মান থেকে। এখন এই pH এর মান আমরা কি করে নির্ণয় করব? এখন এই pH এর মান নির্ণয় করার জন্য আমাদের দুটো উপায় আছে, একটা হচ্ছে pH পেপার আর একটা হচ্ছে pH মিটার, একটা যন্ত্র। এই pH মিটার যন্ত্রে এর একটা সিস্টেম থাকে, একটা সেল থাকে, সেগুলো তোমরা পরবর্তীকালে হায়ার ক্লাসে জানবে। সেই সেলটা pH অ্যাসিডের মধ্যে ডোবালেই এই pH মিটারে একটা ডিসপ্লে বোর্ড থাকে, সেখানে দেখিয়ে দেবে pH এর মানটা কত। আর pH যে পেপার, সেই pH পেপারটা হচ্ছে আমাদের যে লিটমাস পেপারের মতোই দেখতে, এটা হচ্ছে হলুদ বর্ণের হয়, pH পেপারটা হলুদ বর্ণের হয়। এখন pH পেপারের গায়ে একটা চার্ট দেওয়া থাকে, সেই চার্ট থেকে বোঝা যায় যে সেটা ওই অ্যাসিডের মধ্যে pH পেপারটা ডোবালে একটা কালার সৃষ্টি হবে, যত রেড হবে তত অ্যাসিড, আর যত ব্লু হবে নীল হবে তার মানে সেটা ক্ষার। তাহলে একটা সেই কালার চার্ট ভ্যালু তোমাদের বইয়ে দেওয়া আছে, কালারের একটা ছক, সেই চার্টটা দেখে আমরা একটা অনুমান করতে পারবো যে pH এর মানটা কত হতে পারে, বা সেটা তীব্র না মৃদু। ঠিক আছে, এরপর আমাদের এই যে pH যেটা আমরা এতক্ষণ পড়লাম, এই pH আমাদের দৈনন্দিন জীবনে এর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার মধ্যে আমরা শুধুমাত্র 3টে ক্ষেত্রে এখানে পড়ব। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে দাঁত, আমাদের দাঁতের ক্ষয়। আমাদের যে আমরা প্রতিনিয়ত যা খাই সেগুলো আমাদের দাঁতের ফাঁকে ঢুকে যায়। এখন যদি আমরা ভালো করে ব্রাশ না করি বা পরিষ্কার না করি, তাহলে দাঁতের মধ্যে সেই খাবারগুলো পচে গিয়ে বিভিন্ন জৈব অ্যাসিড উৎপন্ন করে, এবং সব থেকে যেটা উৎপন্ন করে
ল্যাকটিক অ্যাসিড, এবং সেই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে পিএইচ 5.5 এর মধ্যে চলে আসে। ঠিক আছে, এবার ওই আমাদের দাঁতের যে গঠনকারী যে পদার্থ সেই পিএইচ এ কি হয়, ক্ষয়ে যায়। সেই জন্য আমাদের দাঁত যদি ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে কি হবে, ক্ষয় ঘটবে। সেই জন্য আমাদের যে পেস্ট, যে আমরা মাজনগুলো ব্যবহার করি টুথপেস্ট, সেই টুথপেস্টগুলো ক্ষারীয় হওয়া উচিত। যদি অ্যাসিডিক হয় তোমার মনে হবে দাঁত ভালো পরিষ্কার হচ্ছে, কিন্তু তার সঙ্গে দাঁতের ক্ষয়টাও বেশি হবে। ঠিক আছে, এরপর আমাদের মৎস্য চাষ। আমাদের বিভিন্ন যে পুকুরে বা খাল বিল ইত্যাদিতে মাছ চাষ করা হয়, সেই জল সাধারণত যদি 7, জলের পিএইচ, সেই পুকুর বা নদীর জলের পিএইচ যদি 7 বা 7 এর কাছাকাছি হয় তাহলেই মাছ চাষ করার পক্ষে উপযুক্ত। কিন্তু প্রতিনিয়ত নানা রকম জিনিস জলে মিশার ফলে জলের পিএইচ কি হয়, কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। সাধারণত আমাদের বিভিন্ন যে কীটনাশক, সার, ওষুধ যেগুলো ব্যবহার করা হয় সেগুলো যখন পুকুর বা নদীর জলে গিয়ে পড়ে জেনারেলি বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে, তার ফলে পিএইচ 7 এর নিচে নেমে যায়, তার ফলে মাছ মারা যায়। সেই জন্য মাঝে মাঝে পুকুরে কি করে, চুন দেওয়া হয়। চুন কি, ক্ষার। সেই ক্ষার কি করে না, ওই জলের যে পিএইচ 7 এর নিচে নেমে গিয়েছিল সেটাকে কি করে, যেহেতু ক্ষার, সে আবার 7 এর কাছে বা 7 এর সাথে পৌঁছে দিতে পারে। সেজন্য মাছ চাষ করার ক্ষেত্রেও আমাদের জলের পিএইচ নির্ণয় করে মাছ চাষ করতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট কৃষিকাজ। আমাদের মাটিতে, জমিতে যে ধান চাষ বা যে কোনো জিনিস চাষ করা হয় সেই মাটির পিএইচ এর উপর ডিপেন্ড করবে কৃষিজ ফসল ভালো হবে না খারাপ হবে। জেনারেলি ওখানে হচ্ছে মাটির পিএইচ যদি আমাদের 7 বা 7 এর কাছাকাছি হয় তাহলেই আমাদের কৃষি কার্যটা ভালো হবে। সেই জন্য ওই চাষের সময়ও মাটির পিএইচ পরীক্ষা করে তারপর যদি কম থাকে, পিএইচ যদি কম হয় তাহলে 7 এর কাছে যাতে যায় সেই হিসাবে চুন ইত্যাদি অনেক সময় জমিতে দেওয়া হয়। হলো, এই হচ্ছে আমাদের পিএইচ এর বিভিন্ন ভূমিকা। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যদি কোনো কারণে উল্টো পাল্টা খাওয়া হয়ে যায় বা বিয়ে বাড়ি নানা রকম অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার পর পেটে আমাদের অ্যাসিডিটি হয়, কারণ আমাদের এমনিতেই আমাদের যে পাকস্থলী সেখানে বিভিন্ন গ্রন্থি আছে যেখান থেকে HCl ক্ষরিত হয়, তার ফলে আমাদের পেটের মধ্যে পিএইচ এমনি 2.5 বা 3 কাছাকাছি হয়। ঠিক আছে, এবার যদি কোনো কারণে আমাদের অ্যাসিডিটি ফর্ম করে বা খাওয়া দাওয়ার গন্ডগোল হয় তাহলে পিএইচ আরো কমে যায়, তখনই ওই চোঁয়া ঢেকুর, অম্বল ইত্যাদি, বুক জ্বালা ইত্যাদি হয়। সেইটাকে কন্ট্রোল করার জন্য কি করে, আমাদের ওষুধ খেতে হয়। সেগুলো জেনারেলি আমরা যেটা খাই ক্ষার, তার ফলে সেই অ্যাসিড ক্ষার কি করবে, অ্যাসিডের যে পিএইচটা কমে গিয়েছিল সেটাকে আবার বাড়িয়ে আমাদের যেটা থাকা উচিত সেটা করে দেয়। কিন্তু ওইটা ইচ্ছা মতো নিজেদের বুদ্ধিতে খেলে কিন্তু হবে না, ওটা ডাক্তারের পরামর্শে খেতে হবে, কারণ ওর একটা নির্দিষ্ট লিমিট আছে। তুমি হয়তো এত বেশি অ্যান্টাসিড খেয়ে ফেললে পিএইচটা হয়তো আমাদের যেটা থাকা উচিত 2.5-3 কাছে তার থেকে বেশি হয়ে গেছে, 7 পার হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের পেটে আবার অন্যরকম সমস্যা দেখা দেবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। ঠিক আছে, এরপর আমাদের যে টপিকটি আছে সেটা হচ্ছে অক্সাইড। অক্সাইড কি না, অক্সাইড হলো অক্সিজেন যুক্ত একটি দ্বিমৌল যৌগ। তাহলে অক্সিজেন যুক্ত দ্বিমৌল যৌগকে বলা হয় অক্সাইড। অর্থাৎ অক্সাইড মানে তাদের দুটো মৌল থাকবে, তার মধ্যে একটি মৌল হবে কে,
না অক্সিজেন। ঠিক আছে, এখন এই অক্সাইডের মধ্যে কি আছে তার উপর ভিত্তি করে আমাদের অক্সাইডকে 4 ভাগে ভাগ করা হয়। শুধু ধাতু থাকতে পারে, তাহলে ধাতব অক্সাইড, অধাতু থাকতে পারে, অধাতব অক্সাইড, তাই তো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে উভধর্মী অক্সাইড, আর একটা হচ্ছে প্রশম অক্সাইড। এখন ধাতব অক্সাইড যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড ইত্যাদি, আর অধাতব অক্সাইড CO2, SO2 ইত্যাদি। উভধর্মী জিঙ্ক অক্সাইড আর Al2O3, প্রশম NOCO ইত্যাদি। এদের উদাহরণগুলো একটু করে রাখতে হবে। এখন এই ধাতব অক্সাইডগুলোকে জলে যোগ করলে ক্ষার উৎপন্ন হয়, সেজন্য ধাতব অক্সাইডের আর একটা নাম হচ্ছে ক্ষারীয় অক্সাইড। যেমন Mg আর OH, OH2O যুক্ত হয়ে কি হয় না MgOH এর হোল 2। ঠিক তেমনি অধাতব অক্সাইডগুলোকে জলে যোগ করলে অ্যাসিড উৎপন্ন হয়, সেই জন্য অধাতব অক্সাইডগুলোকে বলা হয় আম্লিক অক্সাইড। যেমন SO2 প্লাস জল যুক্ত হয়ে H2SO3 বা H2SO4 উৎপন্ন করে। আর জিঙ্ক অক্সাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড এরা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার দুজনের সঙ্গে বিক্রিয়া করতে পারে, বা জলে যোগ করলে অ্যাসিড এবং ক্ষার দুটোই উৎপন্ন করতে পারে, সেই জন্য এদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড। আর NO আর CO এরা অ্যাসিড এবং ক্ষার কারোর সাথেই বিক্রিয়া করে না, সেই জন্য এদেরকে বলা হয় প্রশম অক্সাইড। হয়েছে। এরপর আমাদের লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে লবণ। আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। যেমন HCl আর NaOH, এই অ্যাসিডের H আর ক্ষারের OH যুক্ত হয়ে কি হয় জল, তাহলে পড়ে থাকলো কি NaCl। তাহলে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুটা ক্ষারের ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যেটা উৎপন্ন করে সেটাকেই বলা হয় কি লবণ। এখন এই লবণ আবার 3 প্রকার। একটাকে বলা হয় প্রশম লবণ বা সমিত লবণ, 2 নম্বর হচ্ছে অ্যাসিড লবণ বা বাই লবণ, আর 3 নম্বর হচ্ছে ক্ষারীয় লবণ। এখন এই যে কোনো লবণের মধ্যে যদি অ্যাসিডের এই H+ আর ক্ষারের OH- কোনোটাই যদি না থাকে তাহলে সেটাকে বলা হবে সমিত লবণ, যেমন NaCl। আর অ্যাসিড লবণ বা এর আরেকটা নাম হচ্ছে বাই লবণ। তাহলে অ্যাসিডের যদি কোনো লবণের মধ্যে অ্যাসিডের H+ থেকে যায়, যেমন এখানে যদি আমরা H2SO4 এর সঙ্গে যদি NaOH এর বিক্রিয়া করায়, তাহলে একটা Na একটা H কে প্রতিস্থাপিত করবে, তাহলে উৎপন্ন হবে কি NaHSO4 প্লাস H2। তাহলে এই অ্যাসিডের মধ্যে লবণটার মধ্যে একটা H থেকে গেছে, সেজন্য এটাকে কি বলা হবে অ্যাসিড লবণ বা বাই লবণ, সেজন্য এর নাম হচ্ছে সোডিয়াম বাইসালফেট। হলো। আর ধরো PbOH এর হোল 2 এর সঙ্গে আমি HCl এ বিক্রিয়া করাচ্ছি, তাহলে একটা H একটা OH এর সঙ্গে বিক্রিয়া করে যাবে, জল হলো। তাহলে এখানে কি হবে Pb একটা OH থেকে যাবে আর একটা Cl, তাহলে এখানে লবণের মধ্যে OH মূলক যেহেতু উপস্থিত থেকে গেছে, সেজন্য এটাকে কি বলা হবে ক্ষারীয় লবণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার লবণের বিষয়বস্তু। তোমরা যেগুলো বললাম সেগুলো করবে। কোশ্চেন ব্যাংক, প্রশ্নবিচিত্রা আর অধ্যায়ের শেষে যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে করবে। ঠিক আছে।